আপনারা সকলে বলেছিলেন যে কথাটা যে আশা প্রত্যাশা এবং নিরাশার কথা, কিন্তু আমি বলি যে আপনারা যে বসে আছেন এটি ভরসা। আজকে পিছিয়ে পড়া মানুষের জন্য বাজেটে কি আছে এই আলোচনা করতে গিয়ে এটা খুব পরিষ্কার হয়েছে যে শুধুমাত্র পিছিয়ে পড়া মানুষের জন্য ব্যাপার না, আমার সামগ্রিকভাবে জাতীয় উন্নয়নের এই ক্রান্তি লগ্নে যে প্রত্যাশাটা ছিল সেইটা এই বাজেট দিয়ে পরিপূর্ণ হয়নি। এবং যেই জুলাই অভ্যুত্থানের জুলাই অগস্টের আন্দোলন অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে চেতনা নিয়ে এসেছি সেই চেতনার সাথে সম্পূরক বা সাযুজ্যপূর্ণ বাজেট এটা হয়নি। এটা সাধারণভাবে আপনারা সকলে বলেছেন এবং সেই প্রত্যাশা এবং সেই সাথে সাথে হতাশার কথাগুলো এসছে। আমি তিনটি জিনিস আপনাদের কথার থেকে সামনে নিয়ে যেতে চাই। এক নম্বর হলো এটা এইখানে যেটা বিষয়টা আছে সেখানে চার জায়গাতেই সমস্যা হয়েছে। একটা হলো প্রক্রিয়াতে সমস্যা হয়েছে, আলাপ আলোচনা ইত্যাদির বিষয় রয়ে গেছে। দ্বিতীয়ত হলো এখানে আপনার কাঠামোতে সমস্যা হয়েছে। এখানে আয় ব্যয় থেকে আরম্ভ করে অভ্যন্তরীণ এবং বিদেশ ইত্যাদি মিলিয়ে আপনার ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের আপনার এখানে যে কাঠামো আছে সেখানে বরাদ্দ বাস্তবায়ন তার কাঠামো ইত্যাদিও নিয়ে অনেক সমস্যা হয়েছে। তো প্রথমটা হলো আমার প্রক্রিয়া আলাপ আলোচনার যে ঘাটতি। দ্বিতীয়ত সেটা হলো যে পদক্ষেপ গুলো এখানে যেই কাঠামোতে দেওয়া হয়েছে বাজেটে সেটাও পুরনো। তৃতীয়ত যে পদক্ষেপগুলো করা হয়েছে সেগুলি সবসময় জনগণের পক্ষে গেছে এটা আপনারা এখানে বলছেন না, বিশেষ করে পিছিয়ে পড়া মানুষের পক্ষে সেই পদক্ষেপগুলো গেছে বলে আমাদের মনে হয়নি। এবং চতুর্থত যে ইস্যুটা আসবে সেটা হলো যে এইটার বাস্তবায়ন করার ক্ষেত্রে যে জবাবদিহিতা স্বচ্ছতা ইত্যাদির বিষয় সেটার ক্ষেত্রেও সম্পৃক্ততা আমরা খুবই কম দেখতে পাচ্ছি। এইটার দিক থেকে বললে পরে সেই গতানুগতিকতার ব্যাপার এখানে রয়েছে, চেতনার একদিকে এবং প্রক্রিয়া আরেক দিকে, সেই বৈপরীত্যের ভিতরেই কিন্তু এই বাজেটটি তৈরি হয়েছে। তিনটি বড় বিষয় এটার ভিতরে এসছে। এক নম্বর হলো ভুল ভ্রান্তি। কেউ কেউ প্রশ্ন করবেন ভুল আর ভ্রান্তি কি একই জিনিস? একই জিনিস না। ভুল হলো সেইটা যেটা আপনি মানে সেই অর্থে আপনার জানা ছিল কিন্তু আপনি তো আর পরেও করেননি। এই বাজেটের সমালোচনা আমরা গত 2 দশক ধরে করেছি। এটা পরোক্ষ করের উপর নির্ভরশীলতা, বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা, দুর্নীতি এবং অন্যান্য বিষয়াদি, এগুলি জেনেও আমি একই কাজ করছি, এটা হলো ভুল। আর ভ্রান্তি হলো যে সেটা হলো যে আমার ধারণাগত এখানে সমস্যা রয়ে গেছে, এটাকে আমি বোঝার ক্ষেত্রেই আমার ঘাটতি রয়ে গেছে, এই ভ্রান্তিগুলো ওখানে আছে। অর্থাৎ বাজেটে যে টাকা দিলেই এটা ব্যবহার হয় না, যার জন্য ব্যবহার করি সে তার কাছে পৌঁছায় না, পৌঁছালেও সেই সুবিধাটা সে পেল কিনা, তার মূল্যায়ন করতে পারি কিনা ইত্যাদির বিষয়। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এটা হলো আমার 1 নম্বরের সমস্যা। 2 নম্বরের সমস্যা আপনারা সকলে বলেছেন, এই বাজেট সেই অর্থে আমার সংস্কার বিমুখ বাজেট। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে এই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই, সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে। তৃতীয়ত এই বাজেট সেই অর্থে সাম্য বিরোধী বাজেট হয়েছে। এই বাজেটের ভিতর দিয়ে আয় এবং ভোগ এবং সম্পদের ক্ষেত্রে যেই ধরনের আমার সাম্যের সাধারণ ধারণা আমি আনতে চেয়েছিলাম সেই নৈতিকতার ভিত্তিতে সাধারণ ধারণাও আসে নাই, সেহেতু ভুলভ্রান্তির বাজেট, আপনার সংস্কার বিমুখ বাজেট এবং একই সাথে বৈষম্য বিরোধী বাজেট, সেই অর্থে সাম্য বিরোধী বাজেট, এই তিনটি, মাফ করবেন বৈষম্য বিরোধী না সাম্য বিরোধী বাজেট, এবং এই তিনটি চরিত্রই এই টেনে আপনি এর প্রক্রিয়া, এর কাঠামো, এর পদক্ষেপ এবং অন্যান্য বাস্তবায়নের ভিতরে আপনি দেখতে পাবেন। আমি যে এই কথাটা বলে শেষ করতে চাই, এইটি আমি আমার রাজনৈতিক নেতৃবৃন্দ মাহাদি, সামান্থা বা সুলতান ভাই, এমনকি রতন ভাই ওখানে ওনাদের জিজ্ঞেস করছিলাম এই রকম হলো কেন, এরকম তো হওয়ার কথা ছিল না, এত দ্রুত এরকম একটা পরিণতিতে আমরা কেন এসেছি। সেখানে আমি বলবো আমাদের দায়িত্ব নিতে হবে, আমাদের দায়িত্ব নিতে হবে। আমরা বলবো যে ওখানে আমলারা এটা করেছে, যারা ওখানে ছিলেন পেশাজীবীরা তারা এগুলির ব্যাপারে সহজ ছিল না। আমি বারবার প্রশ্ন করব আমরা কি করেছি।
মানে আমাদের ইংরেজিতে যেটা বলে ওয়েদার ইট ইজ এ সাপ্লাই সাইড ফেলিয়ার না এটা ডিম্যান্ড সাইড ফেলিয়ার। আমি ডিম্যান্ড সাইড ফেলিয়ার দেখি। আমি আমাদের দিক থেকে যেই ধরনের চেতনা নিয়ে অগ্রসর হয়ে আজকে বাজেট হয়ে যাওয়ার পরে এই হায় হুতাশের চেয়ে আমাদের এর চেয়ে অনেক বেশি আগের থেকে সচেতন হয়ে এটাকে নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই দিক থেকে আমরা ব্যর্থ হয়েছি। আমরা নাগরিক সমাজ, আমরা কিন্তু আরো অনেক বেশি সংগঠিতভাবে সুনির্দিষ্টভাবে চাপ সৃষ্টি করতে পারতাম, ভালোবেসে আন্দোলন করতে পারতাম। মানে যেটা ইংরেজিতে বলে টাফ লাভ। শিশুকে যেরকম ভাবে মা জোর করে স্কুলে পাঠায় এবং সেইটার জন্য চাপ সৃষ্টি করে আমরা সেটা করতে পারতাম, আমরা সেটা করি নাই। এখান থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার যেটা আছে, আগামী দিনে যেন এই ভুল আমরা না করি। আজ হোক কাল হোক নির্বাচন আসবে এবং সেই নির্বাচনের পথরেখাতে আমরা যেন এই চাপটা আমাদের আগামী দিনের নেতৃবৃন্দর প্রতি অব্যাহত রাখি। এইটি হলো আজকের দিনে আমরা যদি শিক্ষা নিয়ে থাকি এই বাজেট থেকে, এই শিক্ষাটা হলো যে আমাদের সংগঠনের ব্যাপারে যুক্ত থাকতে হবে, চেতনাতে থাকতে হবে, অবহেলিত মানুষকে কণ্ঠস্বর দিতে হবে এবং বুঝতে হবে সমাজে আমরা যারা অনেক সচ্ছল অবস্থানে আছি, এই সচ্ছল অবস্থান কিন্তু এক ধরনের হুমকির মুখে পড়বে যদি বাংলাদেশে 80% মানুষ যদি অবহেলিত থাকে, উপেক্ষিত থাকে। এইটি হলো আমার আজকে আপনাদের সাথে আলোচনা থেকে নিয়ে যাওয়ার ব্যাপার আছে।